আজকে কার্য ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারের 51 নাম্বার এমসিকিউ থেকে শুরু হবে। তাহলে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো 51 নম্বরের যে এমসিকিউটা বলেছে সেটা আগে আমরা দেখি কি বলেছে। দেখো একটি 20.25 হর্স পাওয়ার, এইচপি মানে হর্স পাওয়ার মোটরের ইঞ্জিনের বেগ 600 আরপিএম, ইঞ্জিনের দক্ষতা 40% ধরে নিয়ে মোটরের একটি পূর্ণ আবর্তনের কৃতকার্য কত? তো দেখো কি কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিই। ফার্স্টে দেখো দেওয়া আছে কি ক্ষমতা, তাহলে ক্ষমতা P এটা সমান 0.25 অত কি হর্স পাওয়ার। আমরা একটা কাজ করি, এটাকে ওয়াটে কনভার্ট করে নিই। তাহলে এটা সমান হবে 0.25 ইনটু 746 ওয়াট। ঠিক আছে, দেখো আমরা জানি 1 হর্স পাওয়ার সমান কত হয়? 746 ওয়াট। তাহলে এখানে দেখো 0.25 হর্স পাওয়ার সমান কি 0.25 ইনটু 746 ওয়াট। আচ্ছা, আর কি বলে দিয়েছে? ইঞ্জিনের দক্ষতা যেটা সেটা ক্যালকুলেশন করতে বলে দিয়েছে, আর আমাদেরকে পূর্ণ আবর্তনের কৃতকার্য ক্যালকুলেশন করতে বলেছে। দেখো আমরা জানি উই নো দ্যাট কি ক্ষমতা P এটা সমান কি হয়? W/T, তাই তো? তাহলে W এটা সমান দেখো কি হবে? P ইনটু T। তাহলে কার্য ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে কি ক্ষমতা জানতে হবে আর আরেকটা কি সময় জানতে হবে। এবং এখানে দেখো ক্ষমতাটা দেওয়া আছে, কিন্তু এখানে বলে দিয়েছে ইঞ্জিনের দক্ষতা যেটা সেটা কত? 40%। তাহলে এই ক্ষমতার কি আমরা এখানে কি 40%টা নেব। তাহলে দেখো অতএব W এটা সমান ক্ষমতার ভ্যালু P যেটা দেওয়া আছে 0.25 ইনটু 746 ইনটু দেখো 40%। 40% মানে 40 বাই কত? 100 ইনটু কি টাইম। এবার টাইমটা কত হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব একবার ভালো করে দেখো। এখানে বলে দিয়েছে দেখো একবার পূর্ণ আবর্তনে, ওখানে বলে দিয়েছে ইঞ্জিনের বেগ 600 আরপিএম, মানে কি তার 600 বার ঘুরতে 1 মিনিট সময় লাগে। আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রেভলিউশন পার মিনিট, অর্থাৎ সে মিনিটে কতবার ঘোরে? 600 বার। তাহলে আমরা দেখব যে এক পাক ঘুরতে তার কত সময় লাগে। তুমি যদি ঐকিক নিয়মে দেখো তাহলে 600 বার ঘুরতে যে সময়টা লাগছে সেই সময়টা কত? 60 সেকেন্ড, 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে এক পাক ঘুরতে সময় সেটা কত আসবে? 60/600 কত সেকেন্ড? তাহলে এটা সমান দেখো আসছে 1/10 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে কি টাইম। আমাদেরকে কি একটি পূর্ণ আবর্তনে কৃতকার্য ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এখানে সময়ের জায়গায় আমরা একটা পূর্ণ আবর্তনের যে সময় সেটাই বসাবো। তাহলে 1/10। আচ্ছা, এবার দেখো এটা কাটলো, এখানে যদি তুমি দশমিকটা তুলে দাও তাহলে এখানে একটা 100। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা কাটি তাহলে কত হবে? 4। আর এখানে দেখো কেটে দিয়েছে, তাহলে 4 4 কেটে গেল। এবার এইটাকে 100 দিয়ে ভাগ, তার মানে 746 ভাগ কত? 100। তার মানে এটা সমান আসছে 7.46। আর কৃতকার্যের যে একক সেটা কি হয়? জুল হয়। তাহলে দেখো সঠিক উত্তর কোনটা আছে? অপশন এ, অর্থাৎ দেখো 7.46 জুল, এটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 52 নাম্বারেরটা কি বলেছে? একটি m ভরের স্থির বস্তুর উপর t সময় ধরে p বল প্রয়োগ করা হলো। t সময় পরে বস্তুটির গতি শক্তি কত? দেখো কি কি দেওয়া আছে? বস্তুর ভর দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর বল যেটা প্রযুক্ত হয়েছে সেই প্রযুক্ত বলটা দেওয়া আছে, তাই তো?
এবার এখানে দেখো বল যেটা সেটা কি পি বলে দিয়েছে, তাই তো, স্থির বস্তুর উপর, তার মানে এখানে দেখো বস্তুটা প্রাথমিক যে বেগ সেটা কত হবে, 0 হবে। তাহলে দেখো এটা কিভাবে আমরা করছি, 52। দেখো গতিশক্তি তার রাশিমালা আমরা কি জানি, গতিশক্তি কে, এটা রাশিমালা আমরা জানি হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। এবার এটাকে এইভাবে লিখছি 1/2 ইনটু এম। আচ্ছা এখানে দেখো বস্তুটার উপর যে বলটা প্রযুক্ত হচ্ছে সে বলটা কত, সেটা হচ্ছে পি। তাহলে আমরা যদি ত্বরণ ক্যালকুলেশন করি, দেখো আমরা জানি এফ এটা সমান কি এম এ। আচ্ছা এখানে যেহেতু বলটাকে এফ বলেনি পি বলেছে, তাহলে পি এটা সমান আমরা কি লিখবো, এম এ। এটাকে এইভাবে লিখছি পি সমান এম ইনটু এ। এ মানে হচ্ছে কি ত্বরণ, ত্বরণ মানে দেখো আমরা জানি বেগের পরিবর্তন বাই সময়। তাহলে দেখো অন্তিম বেগ ভি আর প্রাথমিক বেগটা এখানে কত হবে, 0 হবে। কেন, কারণ দেখো ও শুরুতে কিভাবে ছিল, স্থির অবস্থায় ছিল। তাহলে এখানে দেখো ত্বরণের জায়গায় কি লিখলাম, ভি বাই টি। তাহলে এখান থেকে যদি আমরা ভি এর ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে দেখো পিটি বাই কত এম, এটা আসছে। এই মানটা আমরা কি করব, এখানে বসিয়ে দেব। তাহলে এখান থেকে দেখো আসছে পি স্কয়ার বাই নিচে কত এম স্কয়ার। তাহলে আলটিমেট দেখো উপরে টি স্কয়ার আর নিচে দেখো একটা m থাকছে আর একটা 2 আছে। তাহলে এটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। দেখো কোনটা আসছে বি, দেখো টি স্কয়ার বাই কত 2m, এটা এসেছে টি স্কয়ার বাই কত 2m। তাহলে অপশন বি টা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 53 কি বলেছে, যদি একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি পায় তবে ওই বস্তুর গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে। আচ্ছা দেখো বস্তুর ভরবেগ 50% বৃদ্ধি পেয়েছে, যে আমরা ধরে নিচ্ছি যে প্রাথমিক ভরবেগ কি আর প্রাথমিক গতিশক্তি কত কি। আমরা সবাই জানি যে গতিশক্তি তার রাশিমালা এটা, বা গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক হচ্ছে k সমান p স্কয়ার বাই কত 2m, তাই তো। তুমি ধরে নাও এটা প্রাথমিক গতিশক্তি, প্রাথমিক গতিশক্তিকে আমরা ধরে নিচ্ছি কত k, এটা সমান কত p স্কয়ার বাই 2m, যেখানে p টা হচ্ছে ওই বস্তুটার কি প্রাথমিক ভরবেগ। এবার তারপরে কি করা হয়েছে, এর ভরবেগটাকে 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে দেখো প্রথমে ভরবেগ ছিল কত p, তাহলে পরে ভরবেগ p ড্যাশ, এটা সমান আমরা লিখতে পারবো p প্লাস p ইনটু 50 বাই কত 100। 50% যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা সমান দেখো কত আসছে p প্লাস এটা আসবে দেখো p বাই কত 2, এটার সমান দেখো আসবে 3p বাই কত 2। তাহলে প্রথমে ভরবেগ ছিল p, পরে ভরবেগ p ড্যাশ, তার মান কত 3p বাই 2। তাহলে পরে যদি আমরা গতিশক্তি দেখি k ড্যাশ, তাহলে এটা আসবে 3p বাই কত 2 পুরোটার স্কয়ার বাই নিচে কত 2m, ঠিক আছে। এবার আমরা কি করব, গতিশক্তির পরিবর্তন ক্যালকুলেশন, আচ্ছা এটাকে k2 ধরে নিই। তাহলে গতি আমাদেরকে কি শতকরা বৃদ্ধি ক্যালকুলেশন করতে হবে। একেবারে মনে রাখবে শতকরা পরিবর্তন মানে পরিবর্তন কতটা হলো বাই প্রাথমিকে কতটা ছিল ইনটু কত 100। একেবারে করে দিচ্ছে দেখো শতকরা পরিবর্তন, শতকরা এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে শতকরা বৃদ্ধি, এটা সমান কি হবে, দেখো পরিবর্তন বা বৃদ্ধি যতটা পেল k2 k1 বাই কত প্রাথমিকে যেটা ছিল ইনটু 100, এটাই হচ্ছে শতকরা পরিবর্তন। এবার মানগুলো বসিয়ে দাও। সেটা যদি আরেক লাইন আমরা লিখি তাহলে এটা দেখো আসবে 9 p স্কয়ার আর নিচে দেখো আসবে 4 ইনটু কত 2m, ঠিক আছে। মানগুলো বসিয়ে দিই, k2 এর জায়গায় আছে 9 p স্কয়ার বাই কত 4 ইনটু 2m মাইনাস এখানে দেখো আছে p স্কয়ার বাই কত 2m বাই নিচে p স্কয়ার বাই কত 2m ইনটু এখানে কত 100।
ঠিক আছে। আচ্ছা দেখো পি স্কয়ার বাই টি 2m টা উপরেও আছে নিচেও আছে, তাহলে কমন নিয়ে উপর থেকে নিচের সঙ্গে কেটে দিচ্ছি, তাহলে এখানে দেখো পড়ে থাকছে 9/4 আর এখান থেকে পড়ে থাকছে 1 ইনটু দিয়ে এখানে দেখো কি আছে 100 আছে, 100 থাকলো। আচ্ছা এখানে দেখো আছে 5 9 আর এখানে লসাগু করলে কত 9 বা 9 মাইনাস 4 তার মানে কত 5 বাই নিচে 4 ইনটু এখানে কত 100, এটা দেখো যদি কাটো তাহলে কত আসবে 25, তাহলে 5 25 কত হয় 125, 125%। তাহলে ওর গতিশক্তি শতকরা বৃদ্ধি পাবে কত 25%, এই 125%। মনে থাকবে। তাহলে এখানে দেখো উল্টোটাও থাকতে পারে এরকম কোর্সে, এখানে ভরবেগটা পরিবর্তন হয়েছে, যে গতিশক্তির বৃদ্ধি বা গতিশক্তির পরিবর্তন ক্যালকুলেশন করতে বলেছে। এরকম হতে পারে যে তোমার গতিশক্তিটা পরিবর্তন হয়েছে, যে তার ভরবেগের শতকরা পরিবর্তন কত হবে সেটাও ক্যালকুলেশনে দিতে পারে। আচ্ছা এরপরে যে প্রবলেমটা আছে দেখো, এরপরে 54 নাম্বারের যে এমসিকিউটা আছে সেটা এখানে করে দিয়েছে, ওইজন্য আমি আর করছি না। তারপরে দেখো 55 এরটা দেখো ওটাও করে দিয়েছে, 56 যেটা সেটা কিন্তু করে দেওয়া হয়। তাহলে 56 নাম্বারের যে এমসিকিউটা আছে সেটাও দেখো একটা থিওরি, এটা তোমরা পড়েছো নিশ্চয়ই। এটা মনে রাখবে যে কোনো একটা বস্তু যদি এরকম বৃত্তাকার পথে ঘোরে, কোনো একটা বস্তু যদি উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরে, তাহলে থিওরি এটা মনে রাখবে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে কি ঘুরছে, উল্লম্ব বৃত্তাকার পথে এরকম, তাহলে এখানে থেকে যত সে উপরের দিকে যাবে তার বেগের মানটা আস্তে আস্তে কি কমবে, আর উপর থেকে নিচে যত নামবে তত বেগের মানটা কি আস্তে আস্তে কমবে। এবার যে সুতোয় বেঁধে ওই বস্তুটাকে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, সেই সুতোর টানটা যদি হাইয়েস্ট পয়েন্টে 0 হয়, সেই অবস্থায় ওই বস্তু কণাটার যে বেগ, সেই বেগটাকে বলা হচ্ছে কি সন্ধিবেগ। আর সেই সন্ধিবেগের রাশিমালা হয় √(কত gr), এটা ফর্মুলা, এটা প্রমাণ দেওয়া আছে দেখবে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে একটা থিওরি আছে দেখবে উল্লম্ব বৃত্তাকার পথে কোন একটা বস্তুর গতি, তাহলে এটা উত্তর হবে এইটা √gr। এটা প্রমাণ একটা বা এখানে থিওরি, সেই থিওরিটা ফর্মুলাটা তুলে দিয়েছে, বুঝা গেল। ওই প্রমাণটা তোমরা দেখে নেবে তাহলে বুঝতে পারবে, আর আশা করছি ওটা তোমরা সবাই পড়েছো। আচ্ছা এরপরে দেখো তাহলে আমরা যেটা দেখলাম এখানে কোনটা 56 টা করে দেওয়া নেই, ওটা হলো 57 করে দেওয়া আছে, 58 টা করে দেওয়া আছে, তারপরে 59 এটাও ক্যালকুলেশন করে দেওয়া আছে, তারপরে 60 নাম্বারের যে এমসিকিউ সেটা করে দেওয়া নেই, এটাই আমরা এবার দেখব। দেখো 60 নাম্বারের যে এমসিকিউটা আছে কি বলেছে, একটি রবারের ব্যান্ডকে x দৈর্ঘ্য প্রসারিত করা হলে তা f সমান ax + bx² মানের একটি প্রত্যানায়ক বল প্রয়োগ করে, যেখানে a এবং b হলো ধ্রুবক। রবারের ব্যান্ডটিকে l দৈর্ঘ্য প্রসারিত করতে কৃতকার্য কত। তাহলে এখানে দেখো যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলটা বলে দিয়েছে, তাই তো। তাহলে প্রযুক্ত বল F সমান ax + bx², এবং এখানে দেখো বল যেটা প্রযুক্ত হচ্ছে সেই বলটা দেখো অ্যাকচুয়ালি পরিবর্তনশীল বল, কারণ x এর মান যদি চেঞ্জ হয় তাহলে প্রযুক্ত বলের মানটাও কি হবে, চেঞ্জ হবে। তাহলে এখানে পরিবর্তনশীল বল প্রযুক্ত হচ্ছে, আর আমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকার্যের রাশিমালা অলরেডি দেখে নিয়েছি। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকার্য W এটা সমান দেখবে ছিল ইন্টিগ্রেশন অফ xi থেকে xf, এখানে দিয়েছিল f ইনটু কত dx। এবার এখানে দেখো রবারের ব্যান্ডটিকে কি l দৈর্ঘ্য প্রসারিত করতে হবে, অর্থাৎ প্রথমে ধরো 0 ছিল তারপরে কি হয়েছে l, তাহলে এখানে আমরা যদি এই ফর্মুলাটায় বসাই ইন্টিগ্রেশন অফ 0 টু l, f এর জায়গায় দেখো আছে ax + bx²
ইনটু এখানে কত dx। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে দেখো এই প্রথমটার ইন্টিগ্রেশন করলে যেহেতু ধ্রুবক আর x dx এর ইন্টিগ্রেশন করলে হয় x স্কয়ার বাই কত 2, আর পরেরটার হবে b ইনটু ওটা হবে x কিউব বাই কত 3, আর টোটালটার এখানে কি আছে লিমিট আছে, লিমিটটা কি 0 থেকে l, আর লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে দেখো a বাই 2 আর আপার লিমিট কত আছে l, তাহলে l স্কয়ার প্লাস এখানে দেখো b বাই 3 ইনটু এটা কত l কিউব মাইনাস দিয়ে তুমি লোয়ার লিমিট বসাবে, লোয়ার লিমিটটা যেহেতু 0 আছে তাহলে পরের পার্টটা 0 হবে। তাহলে দেখো কৃতকার্যের রাশিমালা কোনটা আসছে এইটা, এটাই কৃতকার্য। দেখো a l স্কয়ার বাই 2 প্লাস b l কিউব বাই কত 3, অর্থাৎ অপশন সি টা হচ্ছে তোমার সঠিক উত্তর। দেখো তোমাদের বইয়ে কিন্তু সি টা দেওয়া আছে, এটা দেখো জেই মেনে এসেছিল, তার মানে কি খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 61 নম্বরের যে এমসিকিউ সেটা করে দেওয়া আছে, 62 নম্বরের এমসিকিউটা কি করে দেওয়া আছে, তাহলে এটা একটু ভালো করে কি বলেছে, যদি 2 কেজি ভরের একটি ব্লককে 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি নততল বরাবর ওঠাতে 300 জুল কার্য করতে হয়, তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য হবে। একটা কনসেপচুয়াল কোশ্চেন, এটা কিন্তু ভালো করে দেখো। আমরা জানি যে কোনো একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় তোলা হয় তাহলে তার মধ্যে কি একটা স্থিতিশক্তি সঞ্চিত হয়। তাহলে দেখো এখানে এই যে উচ্চতা h, সেই hটাকে বলে দিয়েছে কত 10 মিটার, আর এখানে থেকে যে বস্তুটাকে তোলা হচ্ছে সেই বস্তুটার ভর m, এটার সমান কত 2 কেজি। তাই তো। দেখো বস্তুটাকে যখন এখান থেকে এখানে নিয়ে যাওয়া হবে তার মধ্যে কি একটা স্থিতিশক্তি সঞ্চিত হবে। আমরা জানি যদি কোনো একটা বস্তু নততল থেকে এই উচ্চতায় থাকে তাহলে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি কত mgh, কারণ বস্তুটাকে দেখো এই 2 কেজি ভরের বস্তুটাকে যদি আমরা এখান থেকে সরাসরি এখানে নিয়ে যাই, আমাদের যে কৃতকার্যটা করতে হবে বা তার মধ্যে যতটা পরিমাণে স্থিতিশক্তি সঞ্চিত হবে ওকে যদি আমরা এখান থেকে এইভাবে নিয়ে যাই তাহলে সঞ্চিত স্থিতিশক্তির ভ্যালুটা কি হবে সেম হবে। এবার দেখো আমরা যদি একে এখান থেকে এখানে নিয়ে যাই তাহলে সঞ্চিত স্থিতিশক্তি সেটা যদি আমরা ক্যালকুলেশন করি বা কৃতকার্য যদি ক্যালকুলেশন করি তাহলে এটা সমান কি হবে mgh, মানে অভিকর্ষ, শুধুমাত্র অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি এখানে তোলা হয় তাহলে আমাদের কৃতকার্য যেটা সেটা কত mgh, এখান থেকে সরাসরি তুললে যা হবে নততল বরাবর তুললে কি হবে সেম হবে। তাহলে এখানে দেখো কৃতকার্য অভিকর্ষ বলের বিরুদ্ধে সেটা কত আসছে, তাহলে বস্তুটার ভর দেখো সেটা বলে দিয়েছে 2, অভিকর্ষ ত্বরণের মান 10, আর h এর ভ্যালু যেটা বলে দিয়েছে সেটাও 10, তাহলে এটা সমান দেখো কত আসবে 200 জুল। তাহলে ওই বস্তুটাকে যদি আমরা শুধুমাত্র অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে নিয়ে যাই তাহলে আমাদের যে কৃতকার্যটা করতে হবে সেটা কত 200 জুল, কিন্তু এখানে কৃতকার্য যেটা করতে হয়েছে সেটা কত 300 জুল। তাহলে 300 জুলের মধ্যে 200 জুল কার্য করতে হয়েছে অভিকর্ষ বলের বিরুদ্ধে, আর বাকি যে বলটা বা বাকি যে কার্যটা করতে হয়েছে সেই কার্যটা হচ্ছে কি তোমার ঘর্ষণ বলের বিরুদ্ধে, কারণ বস্তুটাকে যখন আমরা এইদিকে তুলবো ঘর্ষণ বল কি এইদিকে কাজ করবে, সেই ঘর্ষণ বলের বিরুদ্ধে বাকি কাজটা কি করতে হবে। তাহলে এখানে দেখো মোট যে কৃতকার্য সেটা কত w, এই সরি 300 জুল, তাহলে ও ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হবে, অতএব ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য এটা সমান কত আসছে 300 জুল মাইনাস 200 জুল। ঠিক আছে, এটা সমান তাহলে কত আসছে 100 জুল। তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে ওই বস্তুটাকে তুলতে যে কৃতকার্য সেই কৃতকার্যটা দেখো কত আসছে 100 জুল।
ভালো একটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট এই অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলতে কৃতকার্যটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা বাকিটা বুঝতে পারবো। তারপরে দেখো 62 নম্বরেরটা হলো, এরপরে 63 নম্বরেরটা করে দেওয়া আছে, 64 নম্বরেরটাও করে দেওয়া আছে, 65 নম্বরেরটা করে দেওয়া নেই। দেখো এটা 65, দেখো কি বলেছে, স্থির ক্ষমতার একটি যন্ত্রের সাহায্যে একটি বাক্সকে একটি সরল রেখায় সরানো হচ্ছে। দেখো স্থির ক্ষমতা মানে ক্ষমতার ভ্যালুটা কি ফিক্সড, টি সময়ে যে দূরত্ব সরবে তার ড্যাশের সঙ্গে সমানুপাতিক। দেখো অপশনগুলো কি দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে এখানে সমানুপাতিক কি হবে, টি এর সঙ্গে হবে। তাহলে সেই সরলটা বা দূরত্বটা টি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত বা সমানুপাতিক সেটাই কি আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা দেখো আমরা জানি ক্ষমতা P এটা সমান দেখো হয় F ইনটু V। ক্ষমতা P সমান কার্য বাই সময় হয়, আবার ক্ষমতা P সমান বল ইনটু বেগ হয়। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা বসাচ্ছি। এবার দেখো প্রযুক্ত বল F, F সমান আবার কি হয় m a ইনটু কত v, এটাকে আমরা এইভাবে লিখছি m ইনটু a, এটা কি ত্বরণ, ত্বরণ মানে আবার আমরা জানি dv বাই কত dt ইনটু এখানে কত v। আচ্ছা এটাকে যদি আমরা এইদিকে গুণ করি তাহলে দেখো এটাকে এইভাবে লিখতে পারবো p ইনটু dt, এটা সমান m ইনটু v ইনটু কত dv। আচ্ছা এবার যদি আমরা দুই দিকে কি করে দিই, ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কি পাবো, তাহলে দেখো p ইনটু dt এর ইন্টিগ্রেশন করলে কত হয় t, আর ডান দিকে দেখো m ইনটু v কে যদি আমরা v এর v dv তার ইন্টিগ্রেশন করি তাহলে v স্কয়ার বাই কত হবে 2 হবে। আচ্ছা এখানে v স্কয়ার সমান আমরা কত পাচ্ছি, v স্কয়ার সমান দেখো 2p বাই কত m ইনটু এখানে কত t, এটা লেখা যাবে। আচ্ছা তাহলে v সমান কত আসছে, v সমান √2p বাই m ইনটু এখানে আমরা এটাকে লিখছি t এর পাওয়ারে কি হাফ, রুট টি মানে t এর পাওয়ারে হাফ। এবার এটাকে আমরা এইভাবে লিখছি dv v যেটা তাকে লিখছি ds বাই কত dt, তাহলে এটা সমান √2p বাই কত m ইনটু t এর পাওয়ারে কত হাফ। এটাকে আমরা কোণাকুণি গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে ds এটা সমান √2p বাই কত m ইনটু t টু দি পাওয়ারে হাফ ইনটু dt। আচ্ছা এবার আমরা কি করছি, আবার দুই দিকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো ds, আর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে s, আর ডান দিকে দেখো √2p বাই m, এটা ধ্রুবক থাকলো, আর t কে t এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে দেখো এই t টু দি পাওয়ার হাফ আছে, তাই t টু দি পাওয়ারে হাফ প্লাস 1 বাই নিচে কত হাফ প্লাস 1, এটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো এটা কি আসছে s, এটা সমান √2p বাই m ইনটু t এর পাওয়ারে দেখো এটা হাফ প্লাস 1 মানে এটা হয় 3/2, আর নিচেও কত হবে 3/2, তাহলে এটা সমান আসছে দেখো 2/3 ইনটু √2p বাই m ইনটু এখানে দেখো t এর পাওয়ারে কত 3/2। এবার এখানে 2/3 ইনটু √2p বাই m এটা দেখো ধ্রুবক, তাহলে কি পাচ্ছি s, এটা সমানুপাতিক t টু দি পাওয়ারে কত 3/2। তাহলে ওই যে কণাটা সরল মানে t সময়ে যে দূরত্ব সরবে সেই দূরত্ব s যেটা সেই s টা কি হচ্ছে তোমার দেখো t টু দি পাওয়ারে 3/2 এর সঙ্গে সমানুপাতিক হচ্ছে, তাই তো। তাহলে এখানে দেখো
কোন উত্তরটা সঠিক উত্তর হচ্ছে অপশন সিটা, যে টি টু দি পাওয়ারে 3/2 এর সঙ্গে কি হবে সমানুপাতিক হবে। বুঝতে পেরেছো আশা করছি। আচ্ছা এরপরে দেখো কি আছে, তাহলে 65 নাম্বারেরটা হয়ে গেল। এরপরে দেখো আছে 66 নম্বরে কি বলেছে, সংঘাত গুণাঙ্ক শূন্য হলে দুটি বস্তুর মধ্যে সংঘাতের পর বস্তু দুটি স্থির অবস্থায় থাকবে, বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যাবে, বস্তু দুটি একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করবে, বস্তু দুটি ভিন্ন বেগে একই দিকে চলতে শুরু করবে। তাহলে এখানে দেখো সংঘাত গুণকের মান কত, শূন্য। তাহলে এখানে দেখো সংঘাত গুণকের মান যদি শূন্য হয় তাহলে সেই সংঘর্ষটা হবে কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর আমরা জানি সংঘাত গুণক ই এটা সমান দেখো কি হয় অপসরণ বেগ বাই কি আগমন বেগ, তাই তো। তাহলে এখানে দেখো সংঘাত গুণকের যে ভ্যালু বা সংঘাত গুণাঙ্ক যেটা তার মান কত বলে দিয়েছে, শূন্য। তাহলে শূন্য এটার সমান দেখো তোমার কি আসছে অপসরণ বেগ বাই কত আগমন বেগ, এটা এইদিকে গুণ করলে দেখো 0, তাহলে অপসরণ বেগটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অপসরণ বেগ মানে কি ধাক্কা খাওয়ার পরে তারা পরস্পরের থেকে দূরে যে বেগে সরে যাবে সেইটা। এবার এখানে আমরা সেই অপসরণ বেগের মানটা কত পাচ্ছি, শূন্য। তার মানে তারা দূরে সরে যাবে না, দূরে সরে যাবে না মানে কি এরা একসঙ্গে আটকে যাবে। তাহলে দেখো অপশন বিটা হবে সঠিক উত্তর, যে বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যাবে। ঠিক আছে, তারপরে 67 নম্বরের কোশ্চেনটা দেখো কি বলেছে, অস্থিতিস্থাপক সংঘর্ষে নিম্নোক্ত কোনটি সংরক্ষিত হয় না। তাহলে দেখো আমরা জানি সংঘর্ষ দুই রকমের হয়, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে যেখানে ভরবেগ এবং গতিশক্তি দুটোই কি হবে সংরক্ষিত থাকবে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে যেখানে ভরবেগ সংরক্ষিত থাকবে কিন্তু তার গতিশক্তি কি হবে না, সংরক্ষিত থাকবে না। মনে থাকবে এটা। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষে তোমার গতিশক্তি যেটা সেই গতিশক্তিটা কি হয় না, সংরক্ষিত হয় না, কিন্তু তার যে ভরবেগ সেই ভরবেগটা কি হয় সংরক্ষিত হয়। ভালো করে এটা মাথায় রাখবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, বাকি যে কটা এমসিকিউ বাকি থাকলো সেগুলা নেক্সট ভিডিওতে কমপ্লিট করে দেবো।